প্রিয় ছাত্ররা, তোমরা আবার যারা আমার ক্লাসটা করছো বা এই ভিডিওটা যারা দেখছো, এটা মূলত একটা ক্লাস হিসেবেই আমি সমস্ত কিছু আলোচনা করে থাকি। তো আজকে ভৌতবিজ্ঞানে ক্লাস 10-এর প্রাইমারি যে কোয়েশ্চেনগুলো আছে তার মধ্যে থেকেই কিছু আমি আলোচনা করব। খুব সোজা সোজা প্রশ্ন থাকবে। তার মধ্যে একটা বইকে ফলো করছি, কিন্তু বইটার নাম বলবো না, কারণ বইটার নামটা মেন ফ্যাক্টর নয়। বইতে বেশ কিছু কোয়েশ্চেন্স রয়েছে, কোয়েশ্চেন্সগুলোই আলোচনা করব। খুব সহজ সহজ কোয়েশ্চেন, শুনলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, আর বেশি কিছু না বলে কোয়েশ্চেনে ডাইরেক্ট ঢুকে পড়ি। এটা কিন্তু ভৌতবিজ্ঞান সাবজেক্টের, আর কোয়েশ্চেনটা করছি হচ্ছে মুখ্য ধারণা, যেটা আমাদের বায়ুমণ্ডলের গঠন, পরিচলন, স্রোত, ঝড় এইসব আছে এর মধ্যে থেকে। ঠিক আছে, তো প্রথমে প্রশ্ন আসছে, পরিবেশ কাকে বলে? তোমরা প্রত্যেকেই জানো, যদি না জেনে থাকো তাহলে জেনে নাও, কারণ এগুলো কমন সেন্সের মধ্যে থাকতে হবে। তা নাহলে তোমরা এই জিনিসগুলোকে সবসময় সবকিছু কিন্তু বই পড়ে হয় না, কিছু জিনিস মনেও রাখতে হবে বা বুঝতে পারতে হবে, কমন সেন্সের মধ্যে থাকতে হবে। পরিবেশ কাকে বলে না, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই, ইনক্লুডিং মানে আমাদের নিজেদেরকে ধরে আমরা পরিবেশে যেগুলো দেখতে পাই, ইনক্লুডিং আস, আমরা যা কিছু দেখতে পাই, মানে গাছপালা, পশু পাখি, জন্তু জানোয়ার, নদী নালা, গাছ, পাহাড় পর্বত, যা কিছু আমরা যে সারাউন্ডিং এ রয়েছি সেই পুরোটাই হলো আমাদের পরিবেশ। নেক্সট হচ্ছে, পরিবেশে জড় ও সজীব উপাদানগুলি কি কি? এটা তো একদম বাচ্চা বেলার কোশ্চেন হয়ে গেল। তো জড় মানে তোমরা জানো, যাদের জীবন নেই, যেমন ইট, মাটি, পাথর, বাক্স, এগুলো। সজীব উপাদান বলতে অবশ্যই যাদের প্রাণ আছে, সে মানুষ, হাতি, ঘোড়া, এবং তার মধ্যে গাছপালা, শৈবাল, এরাও থাকবে। তোমরা কমেন্ট করে জানাও যে শৈবাল কেন সজীব এর মধ্যে পড়বে। যারা যারা জানো কমেন্ট করে জানিয়ে ফেল। আচ্ছা, 3 নম্বর, বায়ুমণ্ডল কাকে বলে? খুব ভালো কথা। বায়ুমণ্ডল নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি, যেগুলো হচ্ছে প্রধান গ্যাসীয় উপাদান, একসাথে মিশ্রিত অবস্থায় রয়েছে। তার সাথে বেশ কিছু খুব কম পাওয়া যায় এরকম কিছু গ্যাসও রয়েছে, কিছু ধূলিকণা রয়েছে। হ্যাঁ, এই নিয়ে পৃথিবীকে বেষ্টন করে রাখা যে চাদরের মতো অংশ। চাদর কেন বললাম? কারণ পুরোটাকে মুড়ে রয়েছে। একটা পৃথিবী যদি এটা হয়, এর চারপাশে পুরোটাকে মুড়ে রয়েছে অনেকটা এরিয়া জুড়ে। হ্যাঁ, এই যে জায়গাটা গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি, তার সাথে কিছু আমাদের কঠিন পদার্থের কিছু মিশ্রণ থাকে, কিছু জলীয় বাষ্প থাকে, বিভিন্ন রকমের গ্যাসের মিশ্রণ থাকে। এইটাকে একসাথে পুরো লেয়ারটাকে, মানে এই পৃথিবী পৃষ্ঠের এটা যদি পৃথিবী পৃষ্ঠ, এর উপর থেকে একদম বায়ুমণ্ডল যতটা পর্যন্ত আছে, মানে বায়ু যতটা পর্যন্ত আমরা পাই, পুরোটাকেই আমরা বায়ুমণ্ডলের মধ্যে ফেলি। আচ্ছা, বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি আলোচনা করো, এটা আর একটা কোশ্চেন। বায়ুমণ্ডল যখনই আসছে তখন তার মধ্যে চলে আসছে উপাদান। তো একটু আগে আমি বললাম বায়ুমণ্ডলের উপাদান কি কি হতে পারে। গ্যাসীয় উপাদান, বিভিন্ন গ্যাসের মিশ্রণ, এটাই তো প্রধান। এছাড়াও আর কি কি থাকতে পারে? দেখো, গ্যাসীয় উপাদানের সাথে সাথে কঠিন উপাদান তো থাকছে। কি কি থাকছে? ধূলিকণা থাকতে পারছে, এরোসল থাকতে পারে, ঠিক আছে। এছাড়াও জলীয় বাষ্প থাকতে পারে, উচ্চ ও দ্রুত উচ্চতা ও ঋতু পরিবর্তনে জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তিত হয়। এছাড়া রয়েছে ধূলিকণা, যেটা বলেই দিলাম, ঠিক আছে। এখন এতে পার্সেন্টেজ অতটা মনে রাখার দরকার নেই। কেউ যদি চায় মনে রাখতে পারে, বইতে ইজিলি পেয়ে যাবে, বইতে যদি না পায় ইন্টারনেটে পেয়ে যাবে, ঠিক আছে। হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় পদার্থের মোট ভরের পরিমাণ কত? এই যে আমাদের চারপাশে আমরা এই যে বায়ুমণ্ডল দেখতে পাচ্ছি, এর তো কোনো আমাদের এমনি যদি অনুভব করছি যখন, আমাদের মনে হচ্ছে বায়ুর আবার কোনো ওজন আছে নাকি? কোনো ওজন নেই নর্মালি, যদি আমরা সাধারণ জ্ঞানের দিক দিয়ে দেখতে চাই। কিন্তু যারা জানো, অনেকেই এই কোশ্চেনটা অ্যান্সার জানো, বায়ুর কিন্তু ওজন আছে। সেই জন্যে বায়ুমণ্ডলের মোট ভর 5.5 ইন্টু 10⁻15 টন প্রায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে।
10⁻15 মানে কি? কজন বলবে? কে বলবে? যদি জানো নিচে তাহলে লিখে ফেলো। 10-এর পর কটা শূন্য হবে? আচ্ছা, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো এবং সংক্ষিপ্ত আলোচনা করো। রাসায়নিক গঠন অনুযায়ী যদি ভাগ করা যায় তাহলে বায়ুমণ্ডলকে মেনলি দুটো পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে সমমণ্ডল আর একটা হচ্ছে অসমমণ্ডল। সমমণ্ডলটাকে ইংরেজিতে হোমোস্ফিয়ার বলা হয়। হোমো মানে হোমো সম, এই জিনিসটা মাথায় রাখবে। হেটেরো অসম, হোমো সম। তাহলে হেটেরো স্ফিয়ার যখনই বলবো তখন মনে রাখতে হবে অসম। মেনলি যে জিনিসটা থাকে কনসেপ্ট সেটা হচ্ছে সমমণ্ডলের যে কোনো জায়গা থেকে যদি তুমি একটা কিছুটা পরিমাণে গ্যাস তুলে নাও তাহলে তাতে প্রত্যেকটা গ্যাস তুমি যেখান থেকেই তোলো না কেন একই অনুপাতে তুমি পাবে। কিন্তু অসমমণ্ডলে সেটা হয় না। তুমি একই লেয়ারের আলাদা আলাদা জায়গা থেকে যদি তুমি কিছুটা পরিমাণে গ্যাসীয় পদার্থ তুলে নাও তার মধ্যে তুমি কিন্তু আলাদা রকমের একটা গ্যাসীয় স্তর পেতে পারো। ঠিক আছে? তাহলে এদের নামকরণের কারণও কিন্তু এটাই। হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ারের নামকরণের কারণে যদি বলে তাহলে এটাই লিখতে হবে, অন্য কিছু লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়? এটা অনেক সময় আসতেও পারে এমন একটা কোশ্চেন, কেউ হয়তো বলে দিল, হঠাৎ করে কারোর মনে হলো এই কোশ্চেনটা পরীক্ষায় দেব। তোমরা মোটামুটি যেটা অ্যান্সারটা লিখতে পারো সেটা হচ্ছে 1000 কিলোমিটার। ওকে, 1000 কিলোমিটার। এরপরে যেটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে উচ্চতা, উষ্ণতা এবং চাপের পরিবর্তন অনুসারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের শ্রেণী বিভাগ। তো অবভিয়াসলি তোমরা যারা বইতে পড়ছো, বই আছে যাদের সামনে, তারা খুলে একবার বইতে দেখো, এই জায়গাটা তোমরা দেখতে পাবে যে কোনো বইতে ক্লাস 10-এ লেখা আছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই জায়গাটা পুরোটা গুলে খেয়ে নাও, যা যা আছে বইতে পুরোটা মুখস্থ করে ফেলো এবং বুঝে বুঝে মুখস্থ করবে। পৃথিবীর একদম উপরে ভূপৃষ্ঠের পরেই প্রথম যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, অশান্ত মণ্ডল। এটাকে অশান্ত মণ্ডলও বলা হয়ে থাকে বা ক্ষুব্ধ মণ্ডল। কেন বলা হয় ক্ষুব্ধ? মানে রেগে যাওয়া। ক্ষুব্ধ মণ্ডল, একটা বায়ুমণ্ডলের স্তরের আমরা নামকরণ করছি ক্ষুব্ধ মণ্ডল। কেন করব? তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের যাবতীয় যত রকমের ঘটনা সমস্ত কিছুই এই জায়গাটায় ঘটে থাকে। ঝড়, বৃষ্টি, বজ্রপাত যা কিছু হয় সব এই জায়গায় হয়। সেই জন্য মনে হয় যেন এই বায়ুমণ্ডলের এই স্তরটা যেন খুব রেগে রয়েছে সবার উপর। সেই জন্য এটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। এটা কিন্তু মাত্র 0 থেকে 10 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে এই উচ্চতা অবধি এই ট্রপোস্ফিয়ারকে আমরা দেখতে পাই। তাপমাত্রা এই স্তরটায় বিশেষত এই ট্রপোস্ফিয়ার স্তরে তাপমাত্রা কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে কমে যায়। যারা যারা কমে যায় বলেছো তারা গুড, খুব ভালো, তোমাদের নলেজ রয়েছে, এটা বলতেই হবে। এর পরের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তার আগে বলে রাখি ট্রপোস্ফিয়ারের যে সর্বোচ্চ উচ্চতা সেখানে কিন্তু -56 এর কাছাকাছি কিন্তু টেম্পারেচার চলে যেতেও পারে কোনো কোনো জায়গায়। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার এমন একটা জায়গা যেটা ওই ঠিক 10 কিলোমিটারের উপর থেকে শুরু হয় 50 কিলোমিটার পর্যন্ত, প্রায় 50 কিলোমিটার। আমি কিন্তু এই কথাটা কিন্তু সবসময় প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লেখার সাথে সাথে লিখবে প্রায় 10 থেকে 50 কিলোমিটার। কারণ কেউ মেপে রাখেনি যে 10টা কোন জায়গা থেকে, ঠিক 10 থেকেই স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয়েছে বলে। এরকম সম্ভব নয় যে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা
পর থেকেই স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে। সবসময় কিন্তু এটা হতে পারে না, কারণ বায়ু কি, বায়ু একটা গ্যাসীয় পদার্থকে কিন্তু আমরা কেউ আলাদা করে রাখিনি। ওকে, তো প্রায় বলতে হবে, প্রায় 10 থেকে 50 কিলোমিটার। এই স্তরে কিন্তু আবার উল্টো হয়, উচ্চতা যত বাড়ে উষ্ণতা ধীরে 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 আবার 56 থেকে -56 থেকে 0-র দিকে এগোতে থাকে। আচ্ছা, এরপর আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার ওই 50-এর পর থেকে 80 অব্দি চলে। নেক্সট থাকে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার 80 থেকে 500। এক্সোস্ফিয়ার 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত। তারপরে আছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার 1500 থেকে 10,000 কিলোমিটার অবধি। এখন আমরা তাহলে এই ম্যাগনেটোস্ফিয়ারের তত্ত্ব থেকে আমরা জানতে পারছি, মোটামুটি বুঝতে পারছি যে 10,000 কিলোমিটার অবধি অস্তিত্ব আছে। তাহলে সবাই প্রশ্ন করবে, আচ্ছা স্যার, তাহলে তো আপনি একটু আগে বলেছেন যে 1000 কিলোমিটার পর্যন্তই কিন্তু আমাদের বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া যায়। একটু আগে আমি একটা কোশ্চেন বলে দিয়েছিলাম, প্রায় বলেছিলাম 1000 কিলোমিটার, তাহলে এইখানে আবার 10,000 কিলোমিটার কেন আসছে? এই কোশ্চেনটা আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন আমাকে খুবই ভাবাতো মনে মনে। স্যার তো কই, স্যাররা কিন্তু একটু এটা তো আর এত ভেঙে বলেনি কোনো কেউ আমাকে, আমি কাউকে জিজ্ঞাসাও করিনি, কিন্তু তখন এই জিনিসটা বারবার মনে হতো, স্যার একটু আগে বললেন যে ওটা 1000-এ শেষ হয়, এখন বলছেন 10,000-এ ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে, এটাও বায়ুমণ্ডলের স্তর, তাহলে এখানেও নিশ্চয়ই বায়ু আছে, নাহলে বায়ুমণ্ডলের স্তর হবে কেন? বায়ুমণ্ডল নিশ্চয়ই বায়ু আছে। তোমাদের বলে রাখি, বায়ুমণ্ডলের যে কণাগুলো একদম শেষের দিকে গিয়ে কি হয়, বাইরের দিকে ছড়িয়ে যেতে থাকে। বায়ুর কণাগুলো খুব ছেড়ে ছেড়ে থাকে, তাই জন্য আমরা যখন ওই 1000 কিলোমিটারের পর থেকে, মানে মোটামুটি এক্সোস্ফিয়ার এর শেষের দিকটা থেকেই আমরা কিন্তু আর বায়ুকে অনুভব করতে পারি না বা বুঝতে পারি না যে ওখানে বায়ু আছে বলে। কিন্তু আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে তার বাইরের যেটা আমরা যখন গ্যাসীয় উপাদানগুলোর দিক দিয়ে দেখি যে না, এই জায়গাগুলোতেও কিন্তু গ্যাসীয় উপাদান খুব কম পরিমাণে হলেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সে যে কোনো প্রকারে হোক। গ্যাসীয় উপাদানগুলো যে কোনো প্রকারে থাকতে পারে, কিন্তু গ্যাসীয় উপাদানগুলো রয়েছে। সেই জন্যে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ারের অস্তিত্ব আছে। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু অস্তিত্ব আছে। এবারে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখার জন্য, সেটা ভালো করে শুনে নাও। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে উচ্চতা। উচ্চতাটা মনে রাখতে হবে। প্রথমে কি? প্রথমে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে ট্রপোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার, তারপর ম্যাগনেটোস্ফিয়ার। এবার এদের উচ্চতার একটা জিনিস মনে রাখতে হবে। পরপর তো বলে দিলে, এই জিনিসটা প্রথমে মাথায় গেঁথে নাও, কোনটার পর কোনটা আছে। আমার সাথে বলো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ওকে, এই পর্যন্ত হয়ে গেল। নেক্সট হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা। মনে রাখবে ওই যে কটা স্তর বললাম পরপর, ট্রপোস্ফিয়ার 0 থেকে 10, তারপর কি বলেছিলাম, স্ট্র্যাটোস্ফিয়ার 10-এর পর থেকে, সবসময় আপার লিমিটটা মনে রাখো। ট্রপোস্ফিয়ার আপ টু 10, আপ টু মানে কোথা থেকে শুরু হচ্ছে, অবশ্যই 0 থেকে শুরু হবে। ট্রপোস্ফিয়ার 10 কিলোমিটার অবধি, তারপর থেকে স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিলোমিটার অবধি, মেসোস্ফিয়ার 80 কিলোমিটার অবধি, থার্মোস্ফিয়ার 500 কিলোমিটার অবধি, এক্সোস্ফিয়ার 1,500 কিলোমিটার পর্যন্ত, আর ম্যাগনেটোস্ফিয়ার 10,000 কিলোমিটার পর্যন্ত। এর থেকে আমার কি সুবিধা হলো, আমার লোয়ার লিমিটগুলো মনে রাখতে হলো না, কারণ আমি লোয়ার লিমিটগুলো মনে রাখাটা আমার দরকার বলে মনে করি না। আমরা কেন মনে করি না? কারণ আগেরটা থেকে তো পেয়ে যাবো। ট্রপোস্ফিয়ার যদি 10-এ শেষ হয়, তাহলে আমি আবার ওই 10 টাকা আবার স্ট্র্যাটোস্ফিয়ারের জন্য মনে রাখতে যাবো না, আমি ওটা এমনিই লিখতে পারবো। যেহেতু ওটা 10-এ শেষ হচ্ছে, তাহলে এটা 10 থেকে 50-ই হবে। তাহলে আমরা শুধু আপার লিমিটগুলো মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এবারে গ্যাসীয় উপাদানের কথা যদি আমরা বলি, ট্রপোস্ফিয়ার মানে আমরা যে বায়ুর যে স্তরের সংলগ্নে আমরা বসবাস করি, সেখানে সবকিছু আছে। নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, হাইড্রোজেন H2O মানে আমাদের জলীয় বাষ্প রয়েছে, হ্যাঁ সবকিছু রয়েছে, কার্বন মনোক্সাইড রয়েছে, হাইড্রোজেন সালফাইড রয়েছে, যত রকমের গ্যাস আছে সবই কিন্তু এখানে এক্সিস্ট করে। কিন্তু
স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডলে সব রকম গ্যাস থাকে না। মেনলি কি কি থাকে? মেনলি থাকে নাইট্রোজেন, অক্সিজেন এবং O3, মনে থাকবে, O2, N2 আর O3। নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার। আচ্ছা, এখানে মেসোস্ফিয়ারে কি কি আছে দেখো, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হ্যাঁ অক্সিজেনের প্লাস আছে, অক্সিজেনের প্লাস আয়ন, আর NO আয়ন রয়েছে, NO প্লাস, ঠিক আছে। তারপরের স্তর থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে O2 প্লাস, O প্লাস, NO প্লাস। তারপর এক্সোস্ফিয়ার, হাইড্রোজেন, হিলিয়াম, শুধু এই গ্যাসগুলো, সব থেকে হালকা গ্যাসগুলো সব থেকে উপরে চলে যাচ্ছে। আর লাস্ট যেটা ম্যাগনেটোস্ফিয়ার, এখানে কিন্তু বলছে বায়বীয় উপাদান প্রায় নেই। আমি কিন্তু নেই বলবো না, কেন বলবো না কমেন্ট করে নিচ্ছি, কেন বলবো না, যে আমি বলবো না তোমাদের, পরে যদি কোশ্চেনটার অ্যান্সার দরকার হয় আমি পরে আলোচনা করে দেবো, কিন্তু এখন বলবো না। এবারে যে স্তরগুলোর নাম আমি বলেছি, আমি আর স্তরগুলোর নাম বলছি না, কিন্তু তোমরা একটা জিনিস বললেই বুঝতে পারবে। দেখো, বায়ুমণ্ডলের চাপ, প্রথম যে স্তরটা সমুদ্রপৃষ্ঠের পরেই, সেটা হচ্ছে 1.013 বায়ুমণ্ডলের চাপ এককে, মানে ATM। তারপরেরটায় 10⁻³ তাহলে প্রথমে 1 ছিল, 1-এর থেকে কিন্তু এটা কম, 10 বলছি মুখে ঠিকই, কিন্তু ⁻³ মানে কম। তারপরে 10⁻⁴, তারপরে 10⁻⁶, তারপর 10⁻11, এই হতে হতে যাচ্ছে। এবার বৈশিষ্ট্য কি পরপর বলে যাচ্ছি। প্রথমে ট্রপোস্ফিয়ার, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, এইগুলো সব এই স্তরে হয়, এই জন্য একে ক্ষুব্ধমণ্ডল বলে, আগেই বলেছি। নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠের উষ্ণতা, জলচক্র নিয়ন্ত্রণ করে। ঝড়, বৃষ্টি, বজ্রপাত হয় না, সেজন্য এটি শান্তমণ্ডল নামে পরিচিত। ওজোন স্তর জীবজগৎকে অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত রাখে। আচ্ছা, তাহলে ওজোন স্তরটা কার মধ্যে রয়েছে? শান্তমণ্ডলের মধ্যে রয়েছে। এটা যারা তোমরা সাঁতরা পাবলিকেশনের বইটা যারা ইউজ করছো তাদের ক্ষেত্রে তারা দেখো, অন্য বইগুলোতে আছে কিনা জানি না আমি, ওই বইটা দেখো, একদম স্পেসিফিক্যালি ওজোন স্তরকে আলাদা একটা ভাগে ভাগ করে দেওয়া আছে, যতদূর মনে পড়ছে আমার। তারপরের স্তরটায় বলছি, এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর, উল্কা স্তরে এসে ধ্বংসপ্রাপ্ত হয়। এটা কোন স্তর দেখে নাও? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পরে থার্মোস্ফিয়ার। গ্যাসগুলি আয়নত অবস্থায় থাকে, মেরুজ্যোতি সৃষ্টি হয়, বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয় মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারের আন্ডারে আবার আর একটা স্ফিয়ার আছে, যেটা এখানে দেয়নি, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। যাদের বইতে স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার আলাদা করা আছে তারা আলাদা করে পড়ো, যাদের বইতে একসাথে আছে একসাথে পড়ো, কোনো অসুবিধা নেই। ঠিক এইটাতেও যাদের আয়নোস্ফিয়ার একসাথে আছে তারা একসাথে পড়ো, আলাদা থাকলে আলাদা করে পড়ো, কোনো অসুবিধা নেই। লেখার সময় তুমি যেরকম লিখবে হবে, কিন্তু এই স্তরগুলোর নাম কিন্তু উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। এগুলো কিন্তু লিখতেই হবে, কারণ এই দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ। ওজোন স্তর গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, আর আয়নোস্ফিয়ারও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কি, এই অবস্থায় গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে বলে মেরুজ্যোতির সৃষ্টি হয়, আর এই স্তর, এই জায়গাটাতেই কিন্তু বেতার তরঙ্গ এসে প্রতিফলিত হয়। ঠিক আছে, আয়নোস্ফিয়ারে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ কেন্দ্রের অবস্থান। কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ কেন্দ্রগুলো এই এক্সোস্ফিয়ারে অবস্থান করছে। আর তারপর যে ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার যেখানে গ্যাসীয় পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় প্রায় থাকে না বললেই চলে, মূলত প্রোটন ইলেকট্রন রূপে থাকে। তো এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্রের উৎসস্থান এটি। বোঝা গেল আশা করি। তো আজকের যেহেতু প্রায় 20 মিনিটের ভিডিওটা হয়ে গেল, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আবার নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবে আর খুব ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। গুড বাই।